রবীন্দ্র দর্শন, রবীন্দ্র মনস্তত্ত্ব শুধুই অতি বৃহৎ নয়, অসীম ও অনন্ত। তারই মাঝে সৃষ্টিকর্ম, জীবন ও মৃত্যু। রবীন্দ্র বিশেষজ্ঞেরাও রবীন্দ্রনাথকে নিয়ে হতবাক ও স্তম্ভিত। আমাদের এই ক্ষুদ্র জীবনবিন্দুতে তিনি অমৃতের সিন্ধু। তিনি চিরন্তন, অনন্ত ও শাশ্বত। সেই রবি ঠাকুরের বৃহত্বকে এই কবিতায় তুলে ধরার এক মহান প্রয়াস। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসাবাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল, ও যেমন পারত আর কি। অমনি শিখাটা চেঁচামেচি শুরু করে দিলে, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। ওর বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা আসতো তার কাছে গান শিখতে। আমার মায়ের জার্মান রিডের পুরনো দিনের একটা হারমোনিয়াম ছিল। বাবা টিউশনি শেষ করে যেদিন ফিরতে দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। আমি আঙুলটা মায়ের ঠোঁটের সামনে দাঁড় করিয়ে বললাম, চুপ চুপ, ওটা গেও না মা, ওটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, আহ্লাদ দেখো মেয়ের, শিখাদের? ওটা রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হয়নি। হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি আর কোথাও নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে, এই সব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, এরপর একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারির বই, প্রজাপতি, গোলাপ, এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ? মার হাতের কালো কাপড়ের উপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলায় লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসেমশাই। গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি এ আনন্দ ধামে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবি নন। কবি হলেন ডিএল রয়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়েছিলাম, মা আর আমি, কিছুদিনের জন্য। পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামাফোন ছিল। 78 RPM-এর রেকর্ড বাজিয়ে পিসেমশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগাল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনও হঠাৎ হঠাৎ সাইগাল বা কানন দেবী শুনলেই সামনে ভাসে মার ময়ূরপঙ্খী রঙের শাড়ি, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের টিকিট, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন, আর ওই বইটায় আমি আশ্চর্য হয়ে দেখি আমাদের কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি রয়েছে। আমি বললাম, আমি তখন ক্লাস 3-তে পড়তাম। ওই বইটায় আমি তখন প্রত্যেক পাতার কবিতা রয়েছে দেখি। প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন? মাকে জিজ্ঞাসা করলাম। মা তখন সারা আলমারিতে হাত বুলালেন আর বললেন, এই আলমারিতে যত বই দেখছিস সব রবীন্দ্রনাথের, সবকটা বইয়ের পাতা সব রবীন্দ্রনাথের। আমি ভীষণ আশ্চর্য। সারাটা আলমারি জুড়ে দেখি রবীন্দ্র রচনা বলি, গুনে দেখি 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, কাসর বাজছে, উলু দিচ্ছে, কোথাও যেন পুজো হচ্ছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে।
আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এবাড়ি ওবাড়ি থেকে বউঝিরা বাচ্চা কোলে করে শুক্রবার 8:05 হাজির হয়ে যেত শিখাদের ঘরে। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানলার সামনে বসেছিলাম আমি আর মা। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা ঠিক আমার শিয়রের কাছে বসে থাকত। আমি যখন ক্লাস 4-এর বৃত্তি দেব, আমার মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত অবধি জেগে পড়াশুনো করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুদিত পাষাণ, আর আমায় বললেন, শোন। এরপর অনেক রাত জেগে পড়লেন। এরপর মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMBর ফেস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজ কাকা একদিন সকলকে অবাক করে দিয়ে বাড়িতে নিয়ে এলেন পুরো রবীন্দ্র রচনা বলি। গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খুলে পড়ছিল। মেজ কাকা, আমার কাকামণি, ইঞ্জিনিয়ার হওয়ার পর 1 বছরের খুব কম দিনই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজ কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন। যদি মরে যায় অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে। শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোণায় দাঁড়িয়ে গেয়েছিল, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার জন্ম রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। অথচ যার গর্ভ থেকে আমার জন্ম, তার কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বলি প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ, নাক, মুখ, ত্বক, চুল দিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, খাঁদা না টিকালো, লম্বা না বেটে, উৎকুটে না টানা টানা। যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সে মেয়েটি যে ছোটবেলা থেকে শুনে এসেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা আস্তে আস্তে, লুকিয়ে লুকিয়ে। আমি সে মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, আর ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সে মেয়েটি
খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাওয়ার জন্য, পুতুলের সংসার বানানোর জন্য। আমি সে মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছে গরবিনী, একাদশীর দিন অবুজ দশমীর বালিকা তৃষ্ণায় আটক ঘরের মধ্যে মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতী দাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানানের ভুলগুলো ধরিয়ে দেওয়াই ছিল আমার অপরাধ। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর সেই সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সে মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দৃপ্তমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সে মেয়েটি অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি অপমানে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমার প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই পুরুষ রমণীকে, যারা জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সুপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে শুধুই আগুন। আপনাদের দর্পণে আমাকে চিনুন, আমাকে খালি একটি বার চিনুন। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়। ঈশান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিরাট একটা আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে উঠতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বগম্যান, খোরসোয়া, আইজেনস্টাইন। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই আমি বুঝতে পারলাম আমি একটা আধখাওয়া আপেল, এবং চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক আরেকটা আধখাওয়া আপেলের সঙ্গে ধরা পড়ল বকখালিতে। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চল এবার আমরা 3 জন মিলে চাঁদিপুর যাব। চর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সব কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে। এরপর রাত জেগে গীতবিতান পড়েছি। এত আকাশ আপনার গানে,
কি করেছেন আকাশ নিয়ে? তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে? ঠিক এই সময়ই বাবার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হলো। বাবা বললেন, মূর্খ, মেয়ে না হয়ে ছেলে হলে আমার এত ভয় ছিল না। এত গীতবিতান পড়ার যে কি আছে, রাবিশ। সেই দিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, সেই দিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের ওপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, অন্য একজন কোথাও আছেন, তিনিই আমার বাবা। ওপরতলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক। ঠাস করে আমার গালে চড় মেরে বললেন, তোমার আজ থেকে যা যা লাগবে টাকা পয়সা সব পাবে, কিন্তু মনে রেখো তুমি আর আমাকে পাবে না। সামনে ফাইনাল, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো। 37, 58, 212, 355 পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন আমার হাত রাখে পিঠে। কবে কবে সেই হাত আমার বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি সেই গীতবিতানের লেখক, যে আমার মতো অজস্র মেয়েকে আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন। কিন্তু আপনি যেমন দিয়েছেন তেমন নিয়েছেনও। তবে নিন, আরও নিন, আরও আরও। আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো। আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেনি। আপনার আকাশ তাই আমার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? প্রিয় ফুলদা লক্ষ্মী সোনা আমার, যেদিন এই চিঠি তোর কাছে পৌঁছবে তার 2-1 দিন বাদেই ভাইফোঁটা। চিঠিতে তোর জন্য ফোঁটা পাঠালাম। জমির দুয়ারে তোর জন্য লক্ষ কাঁটা বিছিয়ে রেখেছি রে ফুলদা। তুই ভালো আছিস তো? বাতাসে ঠান্ডার আমেজ লেগেছে। পরপর এই সময়টা ভারী মিষ্টি। রোদ্দুরের তাপ কমেছে, আকাশ ঝকঝকে। পুজোর আগে তোকে যে পাঞ্জাবিটা পাঠিয়েছি, পছন্দ হয়েছে? ফুলদা, তোর চলে যাওয়ার পর আমার আর ভালো লাগে না রে। যখন ছিলি শেষের দিকটায় কত ঝামেলা। সারাদিন শেষে একটু বেশি রাতে চিলেকোঠার ছাদে গিয়ে যখন দেখতাম তোকে, তুই ঘুমিয়ে পড়েছিস। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তোর নরম উদাস মুখখানায়। ভারী মায়া হতো রে ফুলদা। একা একা এখন আমার আর ভালো লাগে না রে। কি করি বল? কতটুকুই বা আমার ক্ষমতা। তোকে যার বাড়িতে রাখা গেল না, ধরে রাখতে পারলাম না, সেটা যে আমার কত বড় কষ্ট। সেই শ্রাবণ মাসের ভীষণ বৃষ্টি ঝরা দিনটা মনের মধ্যে আজও দাও দাও করে জ্বলে রে দাদা। দৃশ্যগুলো আজও কি ভীষণ জীবন্ত। আকাশভর বৃষ্টি ঝরছে অঝরে। সদর দরজায় তোর বন্ধুরা, মা কাঁদছে ভেতরের ঘরে, বাবা উদ্ভ্রান্ত বিপন্ন, সেজো মামা ব্যস্ত হয়ে গোছগাছ করছে। দরজার বাইরে ভ্যান দাঁড়িয়ে। শেষের দিকে তোর উন্মত্ততা এত বেশি রকম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই তোকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণপুরে, অ্যাসাইলামে। তুই অবাক চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস। তোর ছোটবেলার বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু সুজনদা তোকে কাঁধে হাত রেখে ধীর পায়ে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠাতে। পাড়া শুদ্ধ লোক বাড়ির বুক ভাঙা নাটক দেখছে। শ্যামবাবুর পাগল হয়ে যাওয়া ছেলেকে পাগলা গারদে নিয়ে যাওয়া হচ্ছে। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদছি পাগলের মতো। আমাকে যে নিচে নামতে দেওয়া হয়নি রে।
আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসতিস রে ফুলদা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, রকে, বারান্দায়, ব্যালকানিতে। উৎসাহী পাড়াপড়শিদের ভিড় তাতেও কম নয়। তুই গাড়িতে গিয়ে বসলি, শূন্য দৃষ্টি। সেজ মামা, অন্য পাশে সুজনদা। বাবা আমাকে হাত ধরে নিয়ে গেল নিচে। বাবার চোখ ভর্তি জল, কথা নেই মুখে। সুজনদা তোকে ঝাঁকড়ে দেখালো। বাবু, এই বাবু, দেখ তোর বৃষ্টি এসেছে। ফুলদা, তুই আমাকে বৃষ্টি বলে ডাকতি, তোর ডাক আর এলো না। আমি ফুলদা ফুলদা করে কত ডাকলাম, তুই শুনতেই পেলি না। বাটুলের মতো বসেছিলি অন্য চোখে। সেজ মামা বলল, বাবু তোর ছোটবেলার বোন এসেছে তোকে সি অফ করতে, একবার চেয়ে দেখ। তুই নিশ্চল। গাড়ি চলে গেল অঝোরে বর্ষা মাথায়, কল্যাণপুরে। আমার পাগল হয়ে যাওয়া ফুলদা বাড়ি ছেড়ে চলে গেল। কত দিন হয়ে গেল রে ফুলদা, 4 বছর হয়ে গেছে। যে মা আমার আগে কত হাসি খুশি উজ্জ্বল ছিল, ঘুরে ফিরে গান গাইতো, সংসারের কাজ করতো অক্লান্তভাবে, মা আজ আর গান গায় না। কাজ করলেও তেমনভাবে করতেই পারে না। বৃষ্টি পড়লে মা শুধু কাঁদে। তো সে স্কুলের স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার ছবিটা আমার বালিশের নিচে রাখা থাকে। সেটাতে হাত বুলোয়, চুমু খায় আর পাগলের মতো কাঁদে। ফুলদা, 4 বছর তুই চলে গেছিস। 4 বছরে পৃথিবী কত বদলে গেছে। ছোট মাসির বিয়ে হয়ে গেছে। সেজ মামা রিটায়ার করার পর মানিক, ওর বড় ছেলে, ওর অফিসেই চাকরি পেয়েছে। আমাদের দোতলার ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন মা আর আমি দোতলার দক্ষিণের ঘরেই থাকি। বাড়িতে গিজার এসেছে, রান্নার লোক রাখা হয়েছে। বাবা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ, যেন কত বৃদ্ধ হয়ে গেছেন। চিলেকোঠার ঘরটা বন্ধই আছে জানিস, খোলা হয় না। ওই ঘরে আমরা আর কেউ ঢুকি না। ও ঘরে যে তুই ছবি আঁকতি, গান গাইতি, কথা কইতি। কি সুন্দর গলা ছিল রে ফুলদা তোর। মনে পড়ে একবার রবীন্দ্র জয়ন্তীতে পাড়ার মোড়ে গিয়েছিলি, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। পাড়ার লোকেরা কত নাম করেছিল তোর। বাবা তাই শুনে মাকে বলেছিল, ছেলেটা আমার বাউন্ডলে, কিন্তু গানটা বড় ভালোই গায়। এমন তোর সেই সুন্দর আঁকাগুলো রয়েছে বসার ঘরে। কি করে পারতি রে ফুলদা? কারো কাছে কোনো দিন তো শিখিসনি, না গান না আঁকা। কি করে পারতি ওই আশ্চর্য রকমের ভালো? তোকে নিয়ে তোর বন্ধুদের কত গর্ব ছিল। গান, ছবি সব ফেলে রেখে তুই ঘর ছাড়লি। কল্যাণপুরে তো আমরা কতবার গেলাম। গোড়ার দিকে তুই যখন যাস, তার চেয়ে আরও অনেক ভালো হয়ে গেছিস। উন্মত্তের মতন হিংস্র দাপাদাপি করিস না, বিভৎস চিৎকারও করিস না। মাঝে মধ্যে কি যেন একটা বলতে চাস, চেষ্টা করেও ওরা ধরতে পারে না। বেশিরভাগ সময়ই চুপ করে বসে থাকিস অন্য চোখে। হাসলে তোকে কি অপূর্ব দেখাতো রে, তুই হাসতে প্রাণ ভরে। আমাকে একবার রাসের মেলায় নিয়ে গিয়েছিলি, নাগরদোলায় উঠে তো আমার ভয়ে প্রাণ যায়। আমি চোখ বন্ধ করে খামচে তোর হাতটাকে চুপ করে বসেছিলাম, আর তুই হাসতে হাসতে বলছিলি, পাগলি এত ভয় পাস কেন রে, আমি তো আছি। কই ফুলদা, তুই রইলি কোথায়? ভয় তো আমার এখন আরো অনেক বেড়েছে রে। বাবার চেহারাটাও ভেঙে গেছে, মায়ের শরীরটাও জুতের নয়। বাড়ির সুখ শান্তি সব কেউ যেন ডাকাতি করে লুটে নিয়ে গেছে। খুব ভয় করে রে, খুব ভয় করে। একটা ভুল ভালোবেসেছিলি, আমি জানতাম। তুই আসলে আমাকে বলিসনি কখনো। পৃথা আসলে তোকে বোঝার যোগ্যই ছিল না। তোর অমন রাজার মতো রূপ, ছবি আঁকার হাত, গানের গলা, এসবই তো পৃথাকে টেনেছিল। কিন্তু আসল আকর্ষণ ছিল ধনী ব্যবসায়ী বিজন চৌধুরীর দিকে। তলে তলে প্রেম জমিয়েছিল তারই সঙ্গে, তুই টেরও পাসনি। যখন টের পেলি তখন ঘটে গেছে সর্বনাশ। অবিবাহিতা পৃথার গর্ভে এসেছে সন্তান, আর তার দায়, তার কলঙ্ক চাপিয়ে দিল তোর গায়ে। আমার অমন গান পাগল, ছবি পাগল ফুলদা
পাড়ায় বাড়িতে সমাজে এক লহমায় একটা খারাপ ছেলের তকমা পেয়ে গেল। তারপর 10 দিন তোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পৃথার ভাইরা তোকে জনসমক্ষে দাঁড়িয়ে হেনস্থা করেছিল, চোরের মতো মেরেছিল তোকে ফুলদা। আর তুই সেই অপমান, সেই আঘাত সহ্য করতে পারলি না। 7 দিন পর সিংড়ালি স্টেশনে জ্বরে বেহুশ অবস্থায় পুলিশ তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে গেল। তুই তখন বদ্ধ উন্মাদ, কাউকে আর চিনতেই পারছিস না। সেই সময় গেছে এই বাড়িতে। তারপর কত ডাক্তার, কত বদ্যি, দৌড় ঝাঁপ, তুই দিনে দিনে আরো পাগল হয়ে গেলি। ফুলদা রে, জীবনে যে তোর অভিশাপ হয়ে এসেছিল সে তোর পরাণ সখা ছিল না। টাকার জোরে তার কোনো কলঙ্কই রইল না জীবনে। কিন্তু ফুলদা, তুই খুইয়ে বসলি তোর জীবন, তোর গান রইল অসমাপ্ত। ছবির সব রং বিবর্ণ হয়ে যেতে লাগলো। সেই আমাদের বাড়ির সেই আলোয় নেমে এলো গাঢ় কালিমার কলঙ্ক। ফুলদা, তোর জন্য খুব মন কেমন করে রে। তোর গলায় গান শুনতে পাই যখন তখন, এই বাড়ির হাওয়ায় ভাসে। তুই ভালো হয়ে ওঠ ফুলদা। পৃথিবীতে তো কত মিরাকেলই না ঘটে, ঘটুক না তোর বেলায় একটা। ফুলদা, জানিস আমি ওই স্বপ্নটা প্রায় দেখি। সেই মারুতি ভ্যানটা এসে দাঁড়িয়েছে, বৃষ্টি পড়ছে অজরে, গোটা পাড়ার লোকজন, আর তুই গাড়ি থেকে নাচছিস হাসি মুখে, যা মুছে গিয়েছিল এক বিচ্ছিরি অভিশপ্ত লগ্নে। তুই গাড়ি থেকে নেমে ডাকছিস, বৃষ্টি, এই বৃষ্টি, ছাতাটা নিয়ে আয় না রে, দেখছিস না ভিজে যাচ্ছি। মা, ও মা, খিচুড়ি বসাও, আর জমিয়ে খিচুড়ি খাবো সবাই মিলে। ফুলদা, এরকম হবে না রে। তোর কপাল জুড়ে ফোঁটা দিলাম, ভাই ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। ঈশ্বর, ফুলদার জমের দুয়ারে আমি সহস্র কাঁটা বিছিয়ে দিলাম। ঈশ্বর, সহস্র কাঁটা। দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভবানী আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির আগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান ইংরাজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক মাটিতে আকাশে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে দাদুদ্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে, মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুলে ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি।
আমার দুর্গা মেধা পাটেগার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ভীষণ ঠান্ডা, বরফের চেয়েও ভীষণ। নক্ষত্রহীন কালো অন্ধকারে মৃত চোখের মতো জগৎ। আকাশ বলে কোথাও কিচ্ছু নেই, পুরোটাই যন্ত্রণা। নিজের জীবনকে নিজেই নষ্ট করে দেবে তিলে তিলে। কোনো উন্মাদ ট্রেনের চাকার তলার শেষে ছুঁড়ে দেবে যা ছিল, যা আছে, যা হতে পারত সবটা। এরকমই তো বলতে না? এসব নাকি হবে? আমি চলে গেলে মরে যাবে তুমি। বিশ্বাস করো, আমি কিন্তু কোথাও যাইনি। মিথ্যে মিথ্যে দোষ দিয়ে তুমিই হেঁটে গেছো। যদিও বা পিছনে ডাকিনি আমি তোমায়, খানিকটা পদ গিয়ে ফিরে আসবে বলেই তো ডাকিনি গো। দাঁড়িয়েছিলাম সারা দুপুর বিকেল, ছিলাম সারাটা রাত। কোথাও যাওয়ার যে আমার কিছু ছিল না বলেই যে যাইনি তা কিন্তু নয়। যাব না বলেই এক পাও নড়িনি। সেখানেই শীতল হতে হতে, স্তব্ধ হতে হতে দাঁড়িয়েছিলাম। কোথাও হয়তো তুমি টেনে হিঁচড়ে বের করেছো নিজেকে, কোনো গভীর স্যাঁতস্যাঁতে গুহায় কিংবা কোনো ট্রেনের লাইনে মুখ থুবড়ে পড়ে আছো তুমি একা সঙ্গোপনে। ঠিক তখনই আমার ভয় হতো। আশঙ্কার বিষধর সাপ আমার পাথর শরীর জুড়ে হাঁটতো সারাটা রাত। জ্যান্ত নক্ষত্রের দিকে মরার মতো চেয়ে থাকতাম আমি। এরপর অবিশ্বাস্য চোখে দেখি কোনো এক রমণীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সেই একই ভঙ্গিতে ফেলুরে পুরুষের মতো ভিক্ষে চাইছো তুমি। তোমার সেই একই হাসি, একই চাহনি, একই পদ্যে একই গদ্যে ভোলাতে চাইছো রমণীর মন। আমার খুব ইচ্ছে করে জানো, খুব ইচ্ছে করে একবার বলতে, যাকে যত খুশি ভালোবাসো, শুধু দূরে গিয়ে, আমার চোখের সামনে নয়। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরও অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তার একটার পর একটা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ,
যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আঘাতে ছুড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খা। তুই মূর্খ, তোর জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত্রে ঘুমোতে না পারার যন্ত্রণায় চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, একটি মাত্র প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভেতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে দেখ, তোর চারিদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে কি জীবন শেখাও? সারাটা জীবন ধরে তুমি তো শুধুই আমায় পুড়িয়েছ, শুধুই পুড়েই গেলাম। সারাটা জীবন আমার হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তো তাকে খুঁজে পেলাম না। তবে তুমি আমায় কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র কবিতা। তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি আরো ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি একাই জেগে থাকি। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী।
জেনেছ একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মাত্র। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্ব যোদ্ধারা আর আমি পাণ্ডবপুত্র বধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছি আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার এই শরীর প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, আমার অনৎসুক দেহ তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক।